তো সাক্ষাৎকার প্রথমেই আমরা জানতে চাইবো যে আপনার ছোটবেলার গল্প বলেন কিভাবে বিজ্ঞানী হিসেবে গড়ে উঠলেন। আহ, ছোটবেলার গল্প আসলে সত্যিকার অর্থে সেটা হলো ফ্যামিলির ইনফ্লুয়েন্স তো ছিল সবচেয়ে বেশি আব্বা। তো আব্বা তো এটা চাইতেন আর কি যে আমার ছেলেরা ভালো পড়াশোনা করুক। আব্বা খুব ধনী মানুষ ছিলেন না, একটা গভর্নমেন্টের ছোট চাকরি করতেন। তো সেই ছোট চাকরি করে উনি এত বেশি পরিশ্রম করতেন, কিন্তু আমাদেরকে কখনো এটা বুঝতে দিতেন না যে উনি পরিশ্রম করতেছেন। এটা বুঝাইতে দিতেন যে না, তোমাদের যা দরকার আমি তা দিচ্ছি, কিন্তু তোমরা ভালো আউটপুট দিবা, মানে তোমরা ভালো পড়াশোনা করবা। হুম। এটা আসলে আমি যদি মানে আমি যদি ছোটবেলায় ফিরে যাই তাহলে এটাই পাবো খুঁজে যে হ্যাঁ, আব্বার ইনফ্লুয়েন্স অনেক বেশি ছিল আর কি এই ব্যাপারে। আপনি পড়াশোনা কোথায় শুরু করেছেন আপনার? পড়াশোনা গ্রামে, আমাদের কুমিল্লা দেবিদ্বার আমাদের বাড়ি, গ্রামে দুয়ারিয়া গ্রাম, ওখানে স্কুল। তো স্কুলিং এর যদি আমি বলি যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কেন আসলাম, তো স্কুলিং এ পাইছিলাম আমাদের একজন ভালো টিচার ম্যাথমেটিক্স এর। সেই সেই টিচারের ম্যাথ দিয়ে আসলে, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানুষ, তো সেই ম্যাথের যে ইনফ্লুয়েন্স আমার আজও মনে আছে। ওই টিচারটা যদি না থাকতো তাহলে হয়তো আমি ইঞ্জিনিয়ারিং লাইনে আসতাম না। তাহলে মানে এক কথা বলা যায় যে ওই ম্যাথের কারণেই ইঞ্জিনিয়ারিং লাইনে চলে আসা আর কি, ওই গ্রামের স্কুল। তারপর স্কুল শেষ করে এসএসসি কোথায় দিলেন? ইন্টারমিডিয়েট? তারপরে এসএসসি হলো কুমিল্লা, কুমিল্লা পলিটেকনিক। কুমিল্লা পলিটেকনিক ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়লাম 3 বছর। আচ্ছা। তার তারপর ওখানে বেশ ভালো টিচার ছিল, দুইজন, সুভান স্যার আর দেলোয়ার স্যার। তো সুভান স্যার ছিলেন ইলেকট্রিক্যাল মেশিন পড়াইতেন, আর দেলোয়ার স্যার পড়াইতেন ইলেকট্রনিক্স। তো দেলোয়ার স্যারকে এত বেশি পছন্দ হতো, আর উনি এমন সুন্দর করে পড়াইতেন, তো ইলেকট্রনিক্স হয়ে গেল আমার প্রিয়। নেক্সট চলে গেলাম ওইখান থেকে বিআইটি গাজীপুর, যেটা ডুয়েট এখন, আচ্ছা। সেখানে পড়লাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো সেখানে সোহানি হক, এখনো মনে আছে, সোহানি হক মহিলা ফিমেল টিচার, সে বুয়েট থেকে পড়া। তো তার পড়ানি খুবই ভালো লাগতো, বা ইলেকট্রনিক্স এর আরো বেশি ইয়া হয়ে গেলাম আর কি, ফ্যান হয়ে গেলাম। তো আলটিমেটলি আসলে রেজাল্ট ভালো করলাম ওখানে, তো ইলেকট্রনিক্সে ভালো করলাম অল থ্রো। সেখান থেকে চাকরিতে জয়েন করলাম, তো মানে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে জয়েন করলাম, নর্দার্ন ইউনিভার্সিটিতে কিছুদিন পড়ানো শুরু করলাম। তারপরে এট দ্য সেম টাইম আরেকটা চাকরি করলাম, মানে হলো বাংলাদেশে যেটা সার্ভাইভ করলে যেটা লাগে আর কি, হ্যাঁ। দুইটা চাকরি একসাথে শুরু করলাম। তো দেখলাম যে না, এইভাবে করে চলা যাবে না, মানে কিছু চেঞ্জ করতে হবে, দেখি ফার্দার স্টাডি করি। তো অ্যাপ্লিকেশন করলাম সুইডেনে। তো সুইডেনে হয়ে গেল, তো চলে আসলাম, ওখানে একটা স্কলারশিপ পাইলাম। তো সুইডেনের হানস্টাড ইউনিভার্সিটি, হানস্টাড একটা সিটি আছে ওদের, তো হানস্টাড ইউনিভার্সিটিতে কোর্সটা হলো মাইক্রো ইলেকট্রনিক্স এন্ড ফোটোনিক্স। তো সেই কোর্সটা কন্টিনিউ করে কতদিন, কত এক সেমিস্টার কন্টিনিউ করলাম, পরে চলে আসলাম আবার স্টকহোমে। স্টকহোম বেশ দূর ওখান থেকে, প্রায় 500-600 কিলোমিটার। দেন ওখানে কেটিএস, যেটা কোংলিঙ্গা টেক্সাসকা হক্সকুলা, যেটা কেটিএস তার ন্যাশনাল ইউনিভার্সিটি, ওদের রয়্যাল ইনস্টিটিউট যেটা, তো ওখান থেকে আবার এমএসসি শুরু করলাম, যেটা অন সিস্টেম অন চিপ ডিজাইন। তো চিপ ডিজাইন আবার ভালো লাগলো না, 6 মাস করলাম, ভালো লাগলো না, ছেড়ে দিলাম। তো ওখান থেকে আবার ব্যাক করলাম আবার হামস্টারে, হামস্টারে এসে ডিগ্রি শেষ করলাম মাইক্রো ইলেকট্রনিক্স এন্ড ফোটোনিক্স। শেষ করে তখন এমএসসি থিসিস চলতেছিল, তখন আবার অ্যাপ্লিকেশন করলাম ইউকেতে কয়েকটা ইউনিভার্সিটিতে। তো সাথে সাথে রেসপন্স পেলাম দারহাম ইউনিভার্সিটি, তারপর ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, নটিংহাম ইউনিভার্সিটি। তো চয়েস করার একটা অপশন আসলো যে তিনটাই ফুল স্কলারশিপ, ফুল ফান্ডেড ইপিএসআরসি স্কলারশিপ। তো সেখান থেকে আমি চয়েস করলাম ল্যাঙ্কাস্টারকে। তো ল্যাঙ্কাস্টারে কাজ করা শুরু করলাম আর কি। পিএইচডিতে? হ্যাঁ, পিএইচডিতে, হ্যাঁ হ্যাঁ। মাস্টার্সে যখন কাজ করছি তখনও ইলেকট্রনিক্স, তো আমি আরো তো বললাম ওইভাবে আমি আসলাম। তো ইলেকট্রনিক্স এর দুইটা সাবজেক্ট ছিল, খুবই ভালো করলাম আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমাকে চয়েস করলো ওখানকার যে সেরা মানুষটা, হকন পিটারসন। তো হকন পিটারসন ওই ফিল্ডে বেশ ফেমাস, সে কোয়ান্টাম অয়েল নিয়ে কাজ করতো, কোয়ান্টাম ডট নিয়ে কাজ করতো। তো আমি কাজ করলাম কোয়ান্টাম অয়েলের ইন্ডিয়াম আর্সেনাইড ইয়া ছিল, সাবস্টেট ছিল, আর টেকনোলজি ছিল কোয়ান্টাম অয়েল গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের। তো গ্যালিয়াম অ্যান্টিমোনাইডের ওই জিনিস দিয়ে কি বলে ইনফ্রারেড ডিটেক্টর ডিজাইন করলাম আর কি। তো সেই ক্ষেত্রে আসলে আমি আমি কোনো
ছিলাম না, গ্রোয়ার ছিলাম না, আমি ক্যারেক্টারাইজেশন করলাম। তো ক্যারেক্টারাইজেশন থেকে বেশ ভালো কিছু কাজ করলাম আর কি। তো সেখানে কিছু শিখলাম, ল্যাবের বেশ কিছু জিনিস শিখলাম আর কি। তো সে এক নিজে হাতে শিখাইলো, মানে খুবই ভালো মানুষ ছিল। মানে কি বলবো, মানে ওর দ্বারা আরো ইনফ্লুয়েন্স ছিলাম, যে ইনফ্লুয়েন্স কিভাবে মানে কি বলবো, রিসার্চ এর দিকে মানুষ এত বেশি ডেডিকেটেড হইতে পারে, সে আমাকে শেখানোর জন্য মনে হয় যে পাগল পারে, এরকম অবস্থা হলো। যে আমাকে বেশ ভালো ইয়ে করলো। তারপরে আমি শেষ করলাম, শেষ করার আগেই ওই অফার পেয়ে গেলাম, বললাম না 3টা জায়গায়, ল্যাঙ্কাস্টার, দারহাম আর নটিংহাম। তো পরে চুজ করলাম ল্যাঙ্কাস্টার, ল্যাঙ্কাস্টারে তো চলে আসলাম আর কি। ওই সময় কি কোয়ান্টাম ডটের কি ক্যারেক্টারিস্টিক নিয়ে কাজ করছিলেন? আমি কোয়ান্টাম ওয়েনের ক্যারেক্টারাইজেশন কাজ করছি মাস্টার্সে। কোয়ান্টাম ওয়েন? কোয়ান্টাম ওয়েল, হ্যাঁ। কোয়ান্টাম ওয়েল যেটা কি কাজে এটা ব্যবহার হয়? ওইটা অ্যাপ্লিকেশনটা তো আসলে একটু মানে কোয়ান্টাম মেকানিক্স এর যে ব্যাপার, তো ওখান থেকে তো কনসেপ্ট, ওই যে আমাদের যদি আমরা বলি ডেনসিটি অফ স্টেট এর ব্যাপার যেটা ডিওএস, তো সেখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝবো বাল্ক, দেন হলো কোয়ান্টাম অয়েল, কোয়ান্টাম ডট, কোয়ান্টাম রিং। এই যে কনসেপ্টটা, ওখান থেকে কোয়ান্টাম অয়েল এর ব্যবহার করলে যেটা হয় আর কি, যেমন সাবস্ট্রেটটা যদি আমি বলি, যেমন ইন্ডিয়াম আর্সেনাইড একটা সাবস্ট্রেট ছিল, তো সেই সাবস্ট্রেটের উপর আমরা টেকনোলজি দিলাম কোয়ান্টাম অয়েল। তো কোয়ান্টাম অয়েল দেওয়ার কারণে যেটা হয় যে অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বেড়ে যায়, ওই মানে পার্টিকুলারলি ওই ডিভাইসটা। তো দুইটা আপনি জানেন হয়তো যে দুইটা ব্যাপার ঘটে ওখানে, হলো যে আপনার রেসিপিটাকে অপটিমাইজ করতে হয়, তো অপটিমাইজ করে মানে ম্যাটেরিয়ালস ডিজাইন করা হয়, ম্যাটেরিয়ালসটাকে অপটিমাইজ করার পরে ডিভাইসের ডিজাইন করা হয়, ডিভাইস ফেব্রিকেশন করা হয়। তো ডিভাইস ফেব্রিকেশনের কাজটা আমি তখনও শিখি নাই, তো কিন্তু ক্যারেক্টারাইজেশন করলাম। তো সেখান থেকে বেশ ভালো কিছু রেজাল্ট পেলাম আর কি। তো যেটার কারণেই আমাকে ওই ডাক করলো আবার, কি বলে, দারহাম, ল্যাঙ্কাস্টার আর নটিংহাম। তো তিনটাই ছিল একই রকম প্রায় স্কলারশিপের অ্যামাউন্ট। তো আমি চুজ করলাম ল্যাঙ্কাস্টার, যেহেতু ফেমাস ইউনিভার্সিটি, তো ল্যাঙ্কাস্টারকে চুজ করলাম। চলে আসলাম কোয়ান্টাম ডট নিয়ে কাজ করা। তো কোয়ান্টাম ডট ওয়েহার সাবস্টেট ছিল, গ্যালিয়াম অ্যান্টিমোনাইট সাবস্টেট ছিল, না গ্যালিয়াম আর্সেনাইড ছিল সাবস্টেট, আর গ্যালিয়াম অ্যান্টিমোনাইট ছিল টেকনোলজি, যেমন কোয়ান্টাম ডট যেটা। তো কোয়ান্টাম ডট দিয়ে শুরু করি, কিন্তু আসলে ফাইনালি আউটপুট কোয়ান্টাম রিংয়ে চলে গেল, কনভার্সন, ওই টেম্পারেচারের যে কন্ট্রোলিং যেসব ব্যাপারগুলো। তো সেখানে তো আরেক ভালো মানুষ পেলাম, অ্যান্থনি কেরিয়ার, টনি কেরিয়ার বলি। তো টনি খুবই ভালো মানুষ ছিল, প্লাস বাবার মতো অবস্থা ছিল আর কি। কারণ অনেক যেসব গ্যাপগুলি ছিল, সেই গ্যাপগুলি সে হাতে ধরে শিখাইতো, মানে এমন একটা মানুষ ছিল। আমি আমার থিসিস মনে আছে, আমি চ্যাপ্টার 1 2 3 এরকম করছি, একটা চ্যাপ্টার শেষ হয়েছে ওরে পাঠাই দিছি, সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়েছে ওরে পাঠাই দিছি, ও কারেকশন করে আবার ঠিক করে আবার ঠিক মতো দিয়ে দিয়েছি। প্রেজেন্টেশন ও ঠিক করে দিয়েছে, যে প্রেজেন্টেশনের এই স্লাইডগুলো এভাবে করো, এভাবে কথা বলো, এরকম করে, মানে কি বলবো, যে খুবই ভালো ছিল আর কি। ও খুব ভালো মানুষ ছিল, আর খুব এমনি ফেমাস ছিল ও ফিল্ডে। তো কোয়ান্টাম ডটের আপনার যে ক্যারেক্টারাইজেশন করার জন্য বা কোয়ান্টাম ডটকে আরেকটু ভালো মতন বোঝার জন্য আপনারা যে সমস্ত যন্ত্রপাতি ইউজ করতেন, ওগুলো কি ধরনের, মানে কিভাবে, আলো দিয়ে নাকি না ম্যাগনেটিক দিয়ে? ও আচ্ছা, কোয়ান্টাম ডট যেটা যদি বলি, গ্রোয়িং যদি বলি, তো সেই গ্রোয়িং আপটা হয়েছে যেটা এমবিই, মলিকুলার বিম এপিটেক্সি। তো মলিকুলার বিম এপিটেক্সি একটা নোবেল টেকনোলজি, একটা মেশিন, যে মেশিনে অনেক ধরনের ইয়ে থাকে আর কি। তো বিম আসে, বিম এসে মানে কি সাবস্ট্রেট থাকে, তার উপর বিমটা এসে আপনার বিমকে কন্ট্রোল করা হয়। তো এটা তো এক ধরনের মানে টোটাল একটা এনভায়রনমেন্ট, বিশাল অ্যারেঞ্জমেন্ট, মানে অনেক বেশি হাই কস্ট ইনভলভমেন্ট, অনেক বড় ল্যাব। তো সেটা ওই এপিটেক্সিটাতে এক ধরনের হলো। তো ওই ফার্স্ট এপিটেক্সিতে আমরা যেটা করছিলাম সেটা হলো ম্যাটেরিয়ালসটাকে দেখতে চাইছি যে আসলে কোন পজিশনে ম্যাটেরিয়ালস। তো সেটা কোয়ালিটি বের করে নিয়েছি, তারপরে এটা অপটিমাইজেশন করছি। অপটিমাইজেশন করার পর নেক্সট হলো যে হ্যাঁ ফাইনাল আমরা রেসিপি ওকে ফাইনালাইজ হয়েছে, এই টেম্পারেচার, এই ধরনের রেট, যেটা ওই যে ইয়াগুলি আসে যেটা, তো সেই সোর্সগুলি যেভাবে ব্যবহার করা হয়। তো ওখানে তারপর ফেব্রিকেশন, তো ফেব্রিকেশনের ক্ষেত্রে বেশ কমপ্লিকেসি আছে। তো ফেব্রিকেশন অত স্ট্রেট ফরওয়ার্ড না। তো ওখানেও বেশ প্রথম দিকে কাজ করলাম, 1 বছর কাজ করলাম। তো ফেব্রিকেশনের অবস্থা মানে খুব ভালো না। সেকেন্ড ইয়ারে যে কিছু ভালো রেজাল্ট করা শুরু করলাম, সেকেন্ড ইয়ারে রেজাল্ট পেলাম, তারপরে তো কিছু পাবলিশ হলো। তারপরে তো মানে থার্ড ইয়ার মানে কি বলবো, কোয়ান্টাম রিং এর কিছু দৃশ্য দেখলাম। তো আপনি স্পেসিফিক বলতে পারেন, এখানে কত কোশ্চেন করলে আমি অ্যান্সার করতে পারবো আর কি। তাহলে একটু সহজ ভাষায় যদি বলি, যেহেতু আমাদের অডিয়েন্স সবাই হলো বিভিন্ন বিষয়, অন্য বিষয়ের লোকজনই বেশি, তো সহজ ভাষায় যেটা বুঝতে পারছি সেটা হলো এমবি পদ্ধতি, যেটা আপনি বললেন। এমবি মানেটা কি জানি বললেন?
হ্যাঁ, এটা মেইন কথা যে এই ধরনের কাজের জন্য এমবিই দরকার, মেশিনটা দরকার। আচ্ছা, মলিকুলার বিম এপিটেক্সি ছাড়া এই কাজটা করা যাবে না। মলিকুলার বিম এপিট্যাক্সি দিয়ে আপনি এপিটেক্সি, কোয়ান্টাম হ্যাঁ, কোয়ান্টাম ডট তৈরি ডটকে করেছেন, গ্রো, হ্যাঁ, গ্রো গ্রো কোয়ান্টাম করেছেন। ডটকে গ্রো করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, কোয়ান্টাম ডট তৈরি করার জন্য কি ধরনের উপাদান ব্যবহার করেছিলেন, কোন ম্যাটেরিয়াল? ওখানে হলো সাবস্ট্রেট ছিল গ্যালিয়াম আর্সেনাইড, ফেমাস যে গ্যালিয়াম সিলিকন, এগুলো আর্সেনাইড। হ্যাঁ, গ্যালিয়াম আর্সেনাইড। তো গ্যালিয়াম আর্সেনাইডের উপর আমরা এমবেডেড করছি আর কি, মানে গ্যালিয়াম অ্যান্টিমোনাইড কোয়ান্টাম ডট তৈরি করছি। তো এটার আচ্ছা, আবার কয়েক ধরনের ব্যাপার আছে, সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, 10 লেয়ার, ওরকম করে আমরা মানে কি বলবো, এরর এন্ড ট্রায়াল করছি আর কি, যে কতটা আচ্ছা, লেয়ার ইফেক্ট, মানে সোলার সেল অ্যাপ্লিকেশন, তো সোলার সেল অ্যাপ্লিকেশনের জন্য এটা কোনটা ভালো। তো আচ্ছা, আমরা দেখছি যে যদি স্ট্যাকড হয়, মানে মোর দেন 1-2 হয়, আমরা যেমন ফাইনালি হাইয়েস্ট করছিলাম 10 লেয়ার, তো 10 লেয়ার থেকে বেশ ভালো মানে রেসপন্স পাওয়া গেছে, মানে সোলার সেলের এফিসিয়েন্সিটা হাইয়ার এফিসিয়েন্সি পাওয়া গেছে আচ্ছা। আর কি। ওই কোয়ান্টাম ডট দিয়ে আপনারা সোলার সেলটা তৈরি করেছেন, মানে আমি যেটা বুঝতে পারছি যে কোয়ান্টাম ডটের বিভিন্ন লেয়ারগুলোকে তৈরি করে সেটা দিয়ে ভালো এফিশিয়েন্ট বা ভালো কার্যক্ষম সোলার সেল বা সৌর বিদ্যুৎ যেটা আমরা বলি সেটার জি জি জি। সেটা তৈরি করার আপনারা চেষ্টা করেছেন, এবং এটার জন্য বিভিন্ন উপাদানকে এই আপনাদের এমবি যন্ত্রের মাধ্যম দিয়ে সেটাকে কন্ট্রোল করে সেটাকে ভালো একটা আউটপুট যেন পাওয়া যায় সেরকম একটা সৌর বিদ্যুতের যে সোলার সেল সেটা তৈরি করেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, জি জি জি। এটা আপনি কত সালের দিকের ঘটনা? এইটা হলো 2009-এ শুরু করলাম, 10, 11, 12, 13 এর মার্চ পর্যন্ত। আচ্ছা, পিএইচডিতে আপনি এটা নিয়ে কাজ করেছেন। এটা পিএইচডি, হ্যাঁ পিএইচডি। সোলার সেলের নর্মালি তো সাধারণত সবাই এফিসিয়েন্সি বলে যে এটা 5%, 10% বা এরকম। তো হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের ক্ষেত্রে যে কোয়ান্টাম ডট দিয়ে তৈরি করলেন সেখানে আপনাদের কীরকম পেয়েছিলেন? এই এফিসিয়েন্সি আমাদের ইন ল্যাবরেটরি, মানে ল্যাবরেটরিতে আমরা পেয়েছিলাম 22% সিঙ্গেল সেল এফিসিয়েন্সি। আচ্ছা, সিঙ্গেল সেল। তো এটা কোয়াইট হাই, এটা খুব কম না। তখনকার যদি কমার্শিয়ালে দেখা যায় যে সিলিকনের জন্য 11-12% অনেক বেটার। তো এটা তো গ্যালিয়াম আর্সেনাইড ছিল, তো সেই ক্ষেত্রে এখানে আসলে অনেক ধরনের ব্যাপার আছে। তো কনসেন্ট্রেশন যদি কনসেন্ট্রেশন ব্যবহার করা হয় তাহলে এটা এফিসিয়েন্সি বেড়ে যায় আরো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, যেটা পাইছিলাম একেবারে ওই ল্যাবের জন্য প্রথম আমার হাত দিয়ে এটা আসলে হয়। তো তারপরে তো আরো বেশ ভালো কাজ হয়, এখন আরো এফিসিয়েন্সি বেড়ে গেছে। তো এটা শুরু ছিল মানে ওই ইউনিভার্সিটিতে, ওই ল্যাবে, ওই ওই প্রফেসরের আন্ডারে। ইপিএস আসছিল তো অনেক বড় একটা ফান্ড, তো সেই ফান্ডিং এর আন্ডারে ওই ইউনিভার্সিটিতে প্রথম ছিলাম আমি, প্রথম কাজ শুরু করি আমি। তা আপনারা তো এগুলো মানে গবেষণাগারে এটা কাজ করছেন, সেটা কি কোনো কমার্শিয়াল বা মানে বাণিজ্যিকভাবে এটা কোনো প্রতিষ্ঠানে কে দিয়েছেন যারা এটা নিয়ে কাজ করছে? হ্যাঁ, একটা কোম্পানির সাথে এখনকার আপডেট লেটেস্ট আমি জানি না, কিন্তু তখনকার সময়ই কোম্পানি এটাকে প্রোভাইড করছিল এই ফান্ড, যেটি ইপিএসআরসি ফান্ডটা তো ইউ ফান্ডের থেকে আসে। তো সেটা আসলে একটা এগ্রিমেন্ট ছিল সাউথ আফ্রিকার একটা কোম্পানির সাথে। তো সেখানে কমার্শিয়ালাইজেশনের দিকে যাইতেছিল, তখনই তো আমার শেষ হলো আসলে পিএইচডি, আমি চলে আসলাম। তো ফাইনালি আসলে কি হয়েছিল কমার্শিয়ালাইজেশনটা, এটা আমার মনে নাই, বা আমার আসলে ইনফরমেশনটা আপডেট নাই আমার কাছে। আপনি তো সৌর বিদ্যুতে পিএইচডি করলেন, এটা কি ছোটবেলা থেকে আপনার এই দিকে আগ্রহ ছিল নাকি না সময়ের বিবর্তনে এই বিষয়ে চলে আসলেন? এইটা আসলে ছোটবেলায় এই চিন্তা ছিল না, ইভেন কি এমনও চিন্তা ছিল না যে, হ্যাঁ একটা জিনিস ছিল যে ইঞ্জিনিয়ার হব, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে মাস্টার্স আছে, পিএইচডি আছে, রিসার্চ আছে, এইসব তো আমি তখন ছোটবেলা বুঝতাম না। তবে এইটা বুঝতে পারতাম যে সামহাউ ইঞ্জিনিয়ার মনে ভালো কিছু। তো ওইটা ওই ক্লাস 6, 4, 5 ওই সময় মনে হইতো আর কি। তো সেটা এক ধরনের ব্যাপার ছিল, কিন্তু এখন যে কাজ করতেছি যেটার সাথে তখনকার কোনো ড্রিম ছিল না, আসলে ছিল না। আচ্ছা, পিএইচডির গল্পে আমরা শুনলাম, এরপর আপনি কোথায় গেলেন? ও আচ্ছা, তারপর পিএইচডি শেষ করার পর এক ধরনের ফ্যামিলি ক্রেজি হয়ে গেল যে না, আমরা আর ওয়েস্টার্নে থাকবো না, বেশ কিছুদিন তো হলো, এখন আমরা চলো যাই সৌদি আরব। তো ঠিক আছে, তখন সৌদি আরবে অ্যাপ্লিকেশন করলাম ডিফেন্স দেওয়ার আগেই আসলে। তখন অ্যাপ্লিকেশন করলাম, তখন ওখান থেকে ওরা মানে এমন ঘটনা ঘটাইলো যে স্ট্রেট ওয়েতে অফার লেটার পাঠিয়ে দিল, কোনো কথাবার্তা নাই, কিছু নাই, আমি সিভি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে প্রসেস করলাম, তো সবাই তো খুশি, তো যাবো, ঠিক আছে, তো গেলাম।
তো যাওয়ার পরে ওখানে সৌদি আরবে কিছু তো আসলে তখন সেখানে আমি যেই কাজ করলাম সেই কাজের কিছু নাই ওখানে। তো সেই কি করলাম, টিচিং করলাম সলিড স্টেট ইলেকট্রনিক্স, তারপর ইলেকট্রিক্যাল সার্কিটস, আর কি পড়াইলাম, আরেকটা সাবজেক্ট পড়েছিলাম মানে নানো স্ট্রাকচার, যেটা ওই পিএইচডি তে যেটা মানে সেমিকন্ডাক্টর ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন। ইঞ্জিনিয়ারিং এর মূল কোর্সগুলো আপনি পড়াবেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মূল তো ওইখানে ছাত্ররা প্রসেসগুলো। সৌদি আরব সম্বন্ধে আমাদের প্রচুর আগ্রহ রয়েছে যে এখানে খুব বড় বড় বিশ্ববিদ্যালয় গড়ে তুলছে সৌদি আরব এবং হচ্ছে মিডল ইস্টের অন্যান্য দেশগুলো। তো এগুলোর মান এবং এখানে কি ধরনের ছাত্র এবং কি ধরনের গবেষণা এগুলো কি একটু বলতে পারবেন? রিপিট করেন তো কোশ্চেনটা, আমি কোশ্চেনটা ক্লিয়ার হয়নি। আমি বলছিলাম যে সৌদি আরবে কি ধরনের ছাত্ররা আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছিল? সৌদি আরবে কোন ধরনের ছাত্ররা পড়তেছে নাকি? জি। আচ্ছা, ওখানে আমি যেখানে পড়ছি টিচিং করছি সেটা হলো কিং সাউথ ইউনিভার্সিটি। তো কিং সাউথ হলো সৌদি আরবের শুধু ওই আরব রিজিয়নের সবচেয়ে সেরা ইউনিভার্সিটি। তো ওদের যেটা হয় যে ওদের মানে দেশের যেটা সিস্টেম, 100% স্কলারশিপ পায় স্টুডেন্টরা। আর আমার স্টুডেন্ট ছিল 100% সৌদি, আর দুই একটা স্কলারশিপ ছিল ইয়েমেনি স্টুডেন্ট ছিল, আর বাকিটা সবই সৌদি স্টুডেন্ট। তো ওখানে রিক্রুটিং সিস্টেম আছে ওখানকার, ওদের আবার ওই স্কুলিং এর যেটা হয় মানে এসএসসি মানে 12 ক্লাসের পর ওদের আবার অ্যাকর্ডিং টু মার্কের সিস্টেমে ওইটাকে রিক্রুট করা হয় আর কি। তো সেই হিসেবে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বেশ ভালো মানের পাইতাম, কারণ মেডিকেলের পরেই মনে হয় আমরা পাইতাম আর কি। তার মানে সেকেন্ড প্রায়োরিটি ছিল আমাদের হুম। স্টুডেন্ট। তো স্টুডেন্টের কোয়ালিটি খারাপ ছিল না, মানে আমি যদি কম্পেয়ার করি আমার লাইফের সাথে তাহলে ওদের অবস্থা আমাদের মতোই ছিল, মানে এদের কোয়ালিটি। আচ্ছা। আপনারা কি ভাষায় পড়াতেন? আমি কি পড়িতাম? আপনি কি ভাষা ব্যবহার করতেন, ইংরেজিতে নাকি না আচ্ছা, আরবিতে? ইংলিশ 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 ইংলিশ। কারণ ইঞ্জিনিয়ারিং এ ওদের আবার এটা একটা শর্ত ওদের, সেটা হলো যে যদিও আসলে সেই শর্ত সবাই মানে না, কিন্তু আমরা যারা বাইরে, আমরা তো আর আরবি জানি না, তো সেই হিসেবে আমাদের 100% ইংলিশ মিডিয়াম। আর বাকি কলিগরা পড়াইতো সে পরীক্ষা তো 100% ইংলিশেই হতো, তারপরে লেকচার স্লাইড বুক সবই ইংলিশ, কিন্তু তারা ওই ক্লাসে সেই সুযোগটা নিত আর কি, তাদের মাতৃভাষা টিচাররা মানে কলিগগুলি আর কি। আচ্ছা। তো ওইখানে কিং সাউথ ইউনিভার্সিটিতে আপনি কত বছর পড়ালেন? আবার রিপিট করেন কত কোশ্চেন। বছর ও ভার্সিটিতে পড়ালেন সেখানে? ও আচ্ছা, ওখানে 5 বছর একেবারে টানা 5 বছর পড়াইলাম। আচ্ছা। কত 2013 এর ডিসেম্বরে জয়েন করলাম, আর এই তো গত এই 18 এর ডিসেম্বরে চলে আসলাম। আচ্ছা। এই সময় কি কোনো গবেষণা করতে পেরেছিলেন? এর মধ্যে কোনো গবেষণা? জি। ও আচ্ছা, এর মধ্যে যেটা হলো রিয়েল কথা হলো যে আমার জন্য এমবিই মেশিন দরকার, অ্যাটলিস্ট যদি ক্যারেক্টারাইজেশন করতে হয় পিএল ক্যারেক্টারাইজেশন সিস্টেম, যেটা ফটোলুমিনেসেন্স করার ব্যবস্থা থাকা। তো এইটা আসলে ওখানে এই ধরনের ব্যবস্থাটা নাই, যদিও একটা ইনস্টিটিউটে ছিল, কিন্তু ওখানে ওই মেশিন পড়ে আছে, কেউ অপারেট করার মতো নাই, কারণ আমি তো এমবিই মেশিন একলা অপারেট করতে পারবো না। তার মানে হলো এখানে সাপোর্টিং স্টাফ লাগবে, তারপরে ওখানকার যেসব মানে সাপোর্টেড কি বলবো এই যে ম্যাটেরিয়ালস যেগুলি আছে, যেমন হিলিয়াম, তারপরে আমাদের নাইট্রোজেন ব্যবহার করি, লিকুইড নাইট্রোজেন, লিকুইড হিলিয়াম, তো এইসব জিনিসগুলি তো লাগবে, তো সেখানে এইসব কিছুই নাই। তো ওদের কি একটা ক্লিন রুম ছিল? হ্যাঁ ক্লিন রুম বা ফ্যাব্রিকেশন রুম কি ছিল হ্যাঁ ওদের? হ্যাঁ, ওখানে ছিল, কিন্তু আমাদের যে আমরা যে ব্যবহার করবো এর ব্যবহার উপযোগী যে পরিবেশ দরকার, মানে যে সাপোর্টিভ ব্যাপারগুলি দরকার, এই সাপোর্টেড কোনো কিছু নাই। তার মানে আমি মানে কি বলবো, এটা হাওয়ায় ছেড়ে দেওয়া অবস্থা আর কি। তো চেষ্টা করছিলাম যে কিছু করা যায় কিনা, কিন্তু এরকম কিছু স্কোপ পেলাম না, যার কারণে বাধ্য হয়ে ওখান থেকে বের হইলাম যে না, আর করা যায় মানে থাকা যায় না, থাকলে মরে যাবো, মানে আমার রিচার্জ তো আর কিছু থাকবে না। তো এখন আবার চায়নাতে এসে জয়েন করলাম এই যে সাউথ ওয়েস্ট জিওটং ইউনিভার্সিটি, ওটা তো লিডস ইউনিভার্সিটির সাথে ওদের প্রোগ্রামটা। তো এখনো ইংলিশ, আমি টিচিং শুরু করছি অলরেডি, তো রিসার্চের কাজও শুরু করবো আর কি, মানে কথাবার্তা চলছে আর কি। এটা কোন প্রভিন্সে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। চায়নার এটা কোন জায়গায়? আচ্ছা, এটা চ্যাংদু, যে সিচুয়ান প্রভিন্সটা হলো সিচুয়ান, চ্যাংদু এটা সিটিটা। তো চ্যাংদুর এটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন চায়না, সাউথ ওয়েস্ট জিয়াটন ইউনিভার্সিটি, সাউথ ওয়েস্ট এটা জায়গাটা। আপনি কি এখন টিচিং করাচ্ছেন নাকি না গবেষণা শুরু করেছেন? আসলে এটা মূলত ফুল টাইম টিচিং জব, এটা সাপোর্টেড
ওই লিডস ইউনিভার্সিটির সাথে জয়েন্ট এদের প্রোগ্রামটা। তো জয়েন্ট প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয়, ওরা ইনফ্লুয়েন্স করে টিচিং এর জন্য, আবার অ্যাজ ওয়েল অ্যাজ কিছু রিসার্চের জন্য। তো কিছু রিসার্চ এখনো আসলে আমি তো জয়েন করছি মাত্র জানুয়ারির 12 তারিখ আসলাম। এখন পর্যন্ত একটা মিটিং পাইছি প্রফেসরের সাথে যে রিসার্চের জন্য, আর টিচিং অলরেডি শুরু করছি আর কি, টিচিংটা শুরু করছি অলরেডি। আচ্ছা, তো আপনার এখন কি প্ল্যান, এখানে কি ধরনের কাজ করবেন? এখানে আসলে মূলত এমবি মেশিন নাই, কিন্তু ক্যারেক্টারাইজেশনের সাথে সম্পর্কিত যেসব ল্যাবগুলি আছে সেখানে আছে। এটা তো অনেক হিউজ ল্যাব, সাপোর্টিং স্টাফ আছে। তো সেই দিক থেকে আমি চেষ্টা করব আর কি, যে এই এক্সিস্টিং যেসব প্রফেসরগুলি যেসব কাজ করতেছে, ও একজন কাজ করতেছে পাওয়ার ইলেকট্রনিক্স এর। তো ওই পাওয়ার ইলেকট্রনিক্স এর ম্যাটেরিয়ালসটা ইনসাইড সে যে ধরনের পাওয়ার ট্রানজিস্টর ব্যবহার করতেছে, সেই পাওয়ার ট্রানজিস্টরটার ইনসাইড তারা কিছু করে নাই। তার মানে হলো পিন ব্যবহার করে ওরা করতেছিল আর কি। তো ইনসাইড আসলে কি ঘটে ঘটনাগুলি ম্যাটেরিয়ালসের সাথে, এইটা নিয়ে আমি কাজ করতে চাই আর কি, কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, আমরা জানি যে মাছ পানিতে বাস করে, পানিতে ছাড়া সার্ভাইভ করতে পারে না, আর একজন সায়েন্টিস্ট গবেষণাগার ছাড়া সার্ভাইভ করতে পারে না। সেটা আপনার জীবন শুনে খুব মনে হচ্ছে। সার্ভাইভ করতে পারে না এটা ঠিক, কি বলবো, কোশ্চেনটা কঠিন। আমি বুঝি না আর কি যে কেন পারবে না। মানে হলো যেমন আমি সৌদি আরবে গেলাম, আমি চেষ্টা করছি কিছু করতে, কিন্তু পারি নাই, ঠিক আছে। কিন্তু আমি তো চেষ্টা করে আবার কোথাও কোলাবোরেটিভ কিছু কাজ তো করা যায়, চেষ্টা করলে কিছু কাজ তো করছি, কিছু পাবলিকেশন হয়েছে। হ্যাঁ, যদিও আমি ওইটাকে আনি নাই, কারণ আনি নাই কিন্তু আমার রিয়েল কাজ না। আমি কারোর সাথে মিলে কিছু আইডিয়া ডেভেলপ করে কিছু কাজ করছি, কিছু পাবলিকেশন হয়েছে। কিন্তু এখন এখানে আসছি যে রিয়েল আমি হাতে কলমে করতে চাই কাজটা। তো এটা তো আছে, এই অপরচুনিটি এখানে আছে। আর যেহেতু চায়না, তো এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি জানি না, তার মানে আমি বেছে নিচ্ছি আসলে কিভাবে করে আমাকে সাবমিট করানো যায়। তো দেখছি যে এদের একটা সুন্দর প্রোগ্রাম আছে, সাউথ ওয়েস্ট জিওটং ইউনিভার্সিটিতে, লিডস ইউনিভার্সিটির 3টা ডিপার্টমেন্টে কাজ করে ওরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, না 4টা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। তো এখন আমি যেটা প্রেজেন্টলি আমি ইলেকট্রনিক্স পড়াচ্ছি, এদের তো ফিজিক্যাল ইলেকট্রনিক্স 1, ফিজিক্যাল ইলেকট্রনিক্স 2, তারপর অপটো ইলেকট্রনিক্স সুযোগ আছে, মানে আমি 3টা সাবজেক্ট লেকচার দিচ্ছি। আর এজ ওয়েল এজ আমার তো সুযোগ দিচ্ছে, যেহেতু ল্যাবও আছে সেখান থেকে ওরা সাপোর্ট দিচ্ছে। তো আবার তো এখন আমি জানি না, মানে আমি তো ভালো প্যাকেজও পাইছি আমি মনে করি আর কি। সৌদি আরবও খারাপ পে করে না, ভালো পে করছে। তো জানি না আর কি, মানে কোশ্চেনটা আমি বুঝতেছি না আর কি। আচ্ছা, এবার একটু আপনার সাবজেক্টের বিষয় আসা যাক আর কি। আমরা তো জানি যে ফেরমি ল বলে একটা লতে সবাই বলে যে আমাদের ট্রানজিস্টরগুলো ছোট হচ্ছে। তো এখন কোয়ান্টাম ডটের প্রয়োগ হচ্ছে, তো এটার ভবিষ্যৎ আপনি কীভাবে মূল্যায়ন করেন? এই মশির কোশ্চেনটা রিপিট করেন তো, আমার হইতেছে, আমার হইতেছে। ফেরমি লতে যে কোয়ান্টাম মানে ট্রানজিস্টরগুলো যে ছোট হবে, আমাদের ইলেকট্রনিক সার্কিটগুলো যে ছোট হবে, এটার ভবিষ্যৎটা আপনি কীভাবেই করেন আর কি, যেহেতু আপনি কোয়ান্টাম ডট নিয়ে কাজ করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কথা হলো এটা খুব বড় ইস্যু, এটা অনেক বেশি কথা বলতে হবে, আমি ছোট করে চেষ্টা করি। এই ইস্যুটার মধ্যে কথা আসতেছে এখন যে সেমিকন্ডাক্টর সার্ভাইভ করবে কিনা, আর এর সাথে রিলেটেড যেগুলি চলে আসতেছে, যে গ্রাফিন, তারপর আরো যেসব ব্যাপারগুলি আসতেছে। তো এখন আমার দৃষ্টিতে, আমি তো সেমিকন্ডাক্টর প্রেমিক মানুষ, আমি এটা নিয়ে কাজ করি। তো এটা ছোট হয়ে আসতেছে, এটা তো সত্য, হ্যাঁ ছোট হয়ে আসতেছে। আমি যদি স্পেসিফিক উদাহরণ দেই, যে অ্যাডভান্স টেকনোলজি, যেটা যদি মস এর কথা বলি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর যেটা, তো মসফেটের যে সাইজটা এখন আসছে, কি বলবো, ওই যে মূল ল এখন মানতেছে না আর কি, মানে হচ্ছে না, এটা ডাবল স্পিড হচ্ছে না। কারণ হলো অনেকগুলি লিমিটেশন চলে আসছে, হিটের অবস্থা খারাপ, মানে পাওয়ার সিস্টেম এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমাদের মানে ফেব্রিকেশনটা, যেই টেকনোলজিটা মানে যেখানে এসে লিমিটেশন, মানে লিমিটেড হয়ে গেছে, আর ট্রানজিস্টর মানে ব্যবহার করা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আবার জাম্প হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, যেসব টেকনোলজি গুলি আসতেছে আর কি, যে কি বলবো এটাকে, মানে গ্রাফিন, তারপর আর সব। তো ওই সব জিনিসগুলি এইটা
ভেরি ডিফিকাল্ট মানে এই কমেন্টসটা করা যে সেমিকন্ডাক্টর কি সার্ভাইভ করবে কি করবে না। তো ইট সিমস মনে হচ্ছে সার্ভাইভ করবে, কিন্তু আবার যদি লজিক আনা হয় যে না এরকম একটা ছোট সাইজ হয়ে যাচ্ছে তখন কি হবে। তো ছোট সাইজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি যে অ্যাপ্লিকেশন নির্ভর ঘটনা ঘটবে। আপনি আসলে কোন অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছেন, কি ফোকাস করতেছেন এটার সাথে সম্পর্কিত। স্টিল সার্ভাইভ করবে সেমিকন্ডাক্টর, আবার ফোকাসও করবে বা অ্যাডভান্সও হবে বা আগাইয়া যাবে কি বলবো ইয়াটা গ্রাফিনের বা ওইসব টেকনোলজি যাবে, মানে থিন টেকনোলজি যাবে। অর্গানিক ইলেকট্রনিক্স যেটা মানে প্লাস্টিক ইলেকট্রনিক্স, তো এটারও তো ফিউচার আছে। আমি বলবো না যে মানে এটা অবশ্যই ভালো দিন আসতেছে আর কি। আমি মনে করি যে এটা আরো আরো সফিস্টিকেটেড হবে, আরো ভালো দিক কিছু আসবে আর কি। অর্গানিক সেমিকন্ডাক্টরটা নিয়ে আমাদেরকে একটু বলবেন, অর্গানিক ইলেকট্রনিক্স যেটা বললেন হ্যাঁ হ্যাঁ, এটা কি জিনিস? অর্গানিক ইলেকট্রনিক্স আসলে ওইটা হলো এই মানে সেমিকন্ডাক্টর আমরা যেটা কাজ করি অল থ্রু এটা হলো ইনঅর্গানিক, একেবারে কি বলবো এটাকে মানে সলিড যেটা সাবস্টেন্স আছে ট্যানজিবল যেটা। আর অর্গানিকের ক্ষেত্রে তো আসলে লিকুইড, তো সেই লিকুইড অনেকগুলি ফর্ম আছে, লিকুইডটা আবার মেটাল ফর্ম দেওয়া হয়। তো সেই কেউ কেউ আর এটা প্লাস্টিক ইলেকট্রনিক্স বলে। তো এখানে মোবিলিটি অফ ইলেকট্রনের ব্যাপার ঘটবে আর কি। তো সেই ক্ষেত্রে মোবিলিটি অফ ইলেকট্রন ভেরি লো ভ্যালু, আর এটা অনেক সফিস্টিকেটেড ওয়েতে কাজ করতে হয়, অনেক বেশি কি বলবো অনেক টেকনোলজি নির্ভর আর কি। ইনঅর্গানিকটা টেকনোলজি নির্ভর বটে, কিন্তু এটা এখন অনেক অ্যাভেলেবেল তো বা এটার আজকের পৃথিবী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এই ইনঅর্গানিকটা নিয়েই বেশি কাজ হয়েছে। তো অর্গানিক বিভিন্ন দিকে কাজ হচ্ছে, কিন্তু সেটা খুব বড় আকারে না, ওয়াইডলি না। তো এখন ওয়াইডলি হতে হবে, কারণ অর্গানিকের মূল সেন্স হলো যে ফসফর ইয়ে করা। তো সেই ফসফর গুলি লিকুইড থেকে আসে, লিকুইড ফর্ম থেকে আসে আর কি। যেমন আমরা যদি বলি আমি কাজ করছিলাম কি টাইটানিয়াম, তারপর আর কি একটা কাজ করলাম টেট্রাসিনের সাথে একটু কাজ করেছিলাম। তো সেই দিক থেকে অর্গানিক জানি আমার কাছে যেন মনে হয় যে অনেক বেশি সফিস্টিকেটেড বা অনেক বেশি অ্যাপ্লিকেবল আর কি, মানে অনেক ইজিলি এটা করা যাবে আর বা এটাকে কি বলবো মানে ছোট সাইজের জন্য অর্গানিকটাই কিন্তু মানে মূল ভূমিকা রাখতেছে অর্গানিক ইলেকট্রনিক্স আর ছোট সাইজ হওয়ার জন্য। ইনঅর্গানিকের ক্ষেত্রে যেমন আপনার হিটের সমস্যাটা তো একটা বড় একটা সমস্যা, অর্গানিক ইলেকট্রনিক্সে কি এই তাপের এই সমস্যাটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, লিমিটেশন আসলে দুই ক্ষেত্রে আছে, ইনঅর্গানিকের ক্ষেত্রে আছে, অর্গানিকের ক্ষেত্রে আছে। যেটা হয় যে এখন যেসব টেকনোলজি অর্গানিকে ব্যবহার করা হচ্ছে এখানে কিছু ফেমাস জিনিস তো হয়ে গেছে। তো ফেমাস জিনিস এটা কিভাবে হয়ে গেছে, ওই ল্যাবে যেটা করা হয় আর কি, মোবিলিটি অফ ইলেকট্রনের ভ্যালুটা মানে লেস দেন 1 তো বটে, 10⁻⁴, 10⁻�6 এই ধরনের অবস্থা। আর নরমালি আমরা কি বলে ইনঅর্গানিকের মোবিলিটি অফ ইলেকট্রনিক্স এর মান তো আপনি জানেন যে বেশ ভালো মান আর কি, মানে সেন্টিমিটার স্কেলে চলে যায় ওটা। তো এই দুইটা প্যারামিটার যদি মানে যারা এই লাইনের কাজ করে আর কি তারা বুঝবে যে এটা আসলে অনেক বেশি মানে কি বলবো টেকনোলজি নির্ভর হলো অর্গানিকটা আর কি। আর আপনি ইজিলি কাজ করতে পারবেন ইনঅর্গানিকটা। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, বিশেষ করে কোয়ান্টাম ডট এবং এভাবে ইলেকট্রনিক্সের ফিল্ডটা কীভাবে যাচ্ছে। এটা একটা চমৎকার একটা আইডিয়া আমরা পেলাম। জি 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 হ্যাঁ। তো ধন্যবাদ আজকে একটু আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে মুশির ভাই, ইনশাআল্লাহ কথা হবে আবার। হ্যাঁ, আমরা এটাকে সুন্দর করে একটু টাইপ করে আমরা আমাদের সাইটে এটা দিব। বেশ কিছু টেকনিক্যাল টার্ম চলে আসছে, তো এটাকে একটু সহজ ভাষায়, যেহেতু আমাদের অডিয়েন্স সাধারণ অডিয়েন্স, তো তো তাদের জন্য সহজ করে একটু লেখার চেষ্টা করব। ইজি না, এই কাজটা অনেক কঠিন কাজ। ওইটা লিখে তারপর আপনাকে দেখাবো যে আচ্ছা এটা দেখেন তো আপনি আপনার হয় কি না, তারপর আমরা ওইটাকে পাবলিশ করার চেষ্টা করব। আচ্ছা ইনশাআল্লাহ। তো আপনি কিছু কাজ যেগুলো করেছেন ওগুলো কিছু ছবি বা যেগুলো পাবলিক ডোমেনে আছে, সে আপনি কাজ করছেন তার কিছু যদি ছবি আমাদেরকে দিতে পারেন, আপনি কাজ করছেন ল্যাবে আপনার যন্ত্রপাতি নিয়ে আপনার সহ ছবি আর কি, ওরকম কিছু হলে খুব ভালো হতো।
খুঁজতে হবে, দেখতে হবে আছে কিনা। আমি তো ছবি সংরক্ষণ করি না, আচ্ছা তারপরে দেখি যদি দুই একটা পাই আমি আপনার কাছে পাঠাই দিব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার ফ্যামিলি কি এখন চায়নাতে আছে, না ওরা সৌদি এই আরবে? মুহূর্তে ফ্যামিলি চায়নাতে আছে, কিন্তু আচ্ছা আসলে তো আর এখানে থাকতে পারবে না, কারণ বাচ্চাদের পরে পড়ালেখা। বড় দুই মেয়ে তো ওরা মেডিকেলে পড়ে ওই ওখানে ইউরোপে, তো সেই দিক থেকে এরা এখন বেড়াইতে আসছে, তা আবার চলে যাবে আর কি। আচ্ছা, ইউরোপে কোথায় পড়ছে ওরা মেডিকেল? ও আমার দুই মেয়ে মেডিকেলে পড়তেছে বুলগেরিয়া। আমার আসলে আমরা বেসড অন ইস্ট লন্ডন, লন্ডনে আমাদের ইয়ে। তো লন্ডনে অনেক হাই কস্ট মেডিকেলের জন্য আর কি। হ্যাঁ। তো আমাদের বুলগেরিয়াতে ইংলিশ মিডিয়াম প্রোগ্রাম আছে, এবং ওরা ডাইরেক্টলি ইন করতে পারে ইইউর এগ্রিমেন্টের কারণে আবার জব মার্কেটে লন্ডনে। তো আমরা আচ্ছা। দুই মেয়েকে ওখানে নিয়ে গেছি, তার মানে আমার ওয়াইফ ওখানে থাকে, আমি ট্রাভেল করি এই আর কি। ও আচ্ছা আচ্ছা, বেশ অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে আর কি। তো এমনি বুলগেরিয়ার ওদের ভাষা কি, বা বুলগেরিশ নাকি? বুলগেরিয়া বুলগেরিয়া বুলগেরিয়ান ভাষা ঠিক আছে, কিন্তু হুম। ওরা পড়ে ইংলিশে, কারণ ওই প্রোগ্রামটা ইংলিশ। আচ্ছা আচ্ছা। তো আপনি লন্ডনে, ও আচ্ছা, আপনি পিএইচডি তো ওখানে করেছিলেন, সুতরাং ইস্ট লন্ডনে হ্যাঁ, আর কি। ইউকেতে আমি পিএইচডি করছি ল্যাঙ্কাস্টারে, কিন্তু ইস্ট লন্ডনে থাকার কারণে বাঙালি বেশি তো হ্যাঁ। ওখানে পছন্দের জায়গা বা সবকিছু ইজি। হুম আর আমি কিছুদিন কাজও করছি আসলে ফেলো রিসার্চার হিসাবে ইয়াতে, কুইন মেরিতে, হুম। ফিজিক্স ডিপার্টমেন্টে। আচ্ছা, দিয়ে সৌদি আরবে যখন ছিলেন তখন কি লন্ডন থেকে যাতায়াত করতেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবের ওই সময় আমি ছুটি নিয়েছিলাম 2টা সেমিস্টার, মানে 1 ইয়ার আমি কাজ করছিলাম লন্ডনে আসলে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। না আসলে অনেক সুবিধা আর কি। তো যাক, আপনার ফ্যামিলির সবার সুস্থতা এবং দীর্ঘই কামনা করি, আপনার মেয়েরা যেন ভালো করে আর কি। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, দোয়া আসসালামু করবেন। আলাইকুম, ফি আমানিল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।